I know my decision will be criticized, but I would rather take all that criticism because it's the right one, it's the right decision for our people. কিছু আফগানকে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচ বাংলাদেশের। যদি তালেবান সরকার হয় এবং হয়েছে এবং সেটা জনগণের সরকার হয়, অবশ্যই আমাদের দরজা খোলা থাকে। ছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 3 মাসের মধ্যে দেশেই সিনোফার্মের টিকা উৎপাদন, চীনের সঙ্গে চুক্তি সই, মাসে উৎপাদন হবে 4 কোটি ডোজ। করোনায় মৃত্যু আরও 174। আটা ময়দা সুজি দিয়ে নকল ওষুধ বানিয়ে কুরিয়ার সার্ভিসে পাঠানো হতো সারা দেশে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সহ 8 জন গ্রেফতার। বান্দরবানের রুমায় রাস্তা ছাড়াই 4.25 কোটি টাকায় এলজিইডির ব্রিজ নির্মাণ, কোনো কাজেই আসছে না স্থানীয়দের। এবং বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের বায়োবাবল সহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আজ আসছে প্রতিনিধি দল। স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সতর্ক কিউইরা। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক ছিল বলে আবারও জোর দাবি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে দেয়া আনুষ্ঠানিক বক্তব্যে তিনি বলেন, বছরের পর বছর মার্কিন সেনারা সেখানে ঘানি টানতে পারে না। আফগানদের দেশ জাতি গঠনের লক্ষ্যে সেখানে অভিযান চালানো হয়নি। এছাড়া আফগান সরকারকে তালেবানের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু পলাতক আশরাফ ঘানি তা করেননি বলে অভিযোগ করেন বাইডেন। যুক্তরাষ্ট্র থেকে আরও জানিয়েছেন লস্কর আল মামুন। আফগানিস্তানে তালেবানের হাতে মার্কিন সমর্থিত সরকারের পতনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তোপের মুখে মাসে ক্ষমতা গ্রহণ করেন, কিন্তু বর্তমানে তার সেই ভাবমূর্তি আর সেভাবে নেই বলে মন্তব্য করেছেন বিরোধী রাজনীতিবিদরা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি তার পদত্যাগই দাবি করেছেন। রিপাবলিকান পার্টি ছাড়াও ডেমোক্র্যাট দলের অনেক রাজনীতিবিদও বাইডেনের কঠোর সমালোচনা করেছেন। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ধরন অর্থাৎ এমন প্রস্থানকে লজ্জাজনক বলে মনে করেছেন মার্কিনিরা। তবে এছাড়া কিছুই করার ছিল না বলে মন্তব্য করেছেন বাইডেন। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে আনুষ্ঠানিক বক্তব্যে তিনি এই দাবি করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আফগানিস্তানের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তার সামনে দুটি পথ ছিল। একটি হচ্ছে মার্কিন সৈন্য প্রত্যাহার আর অন্যটি আরও বেশি সৈন্য মোতায়েন করা। কিন্তু তিনি অতীতের মতো আর কোনো ভুল করতে চাননি, তাই তার সিদ্ধান্তই সঠিক বলে ফের দাবি করেন 78 বছর বয়সী এই নেতা। সংকটের জন্য দায় চাপান দেশ ছেড়ে পালানো আশরাফ ঘানির উপর। Our mission in Afghanistan was never supposed to be nation building. It was never supposed to be creating a unified, centralized democracy. Our only vital national interest in Afghanistan remains today what it has always been: preventing a terrorist attack on America's homeland. I've argued for many years that our mission should be narrowly focused on counterterrorism, not counterinsurgency or nation building. বাইডেন আরও জানান, তিনি তার সিদ্ধান্তে অনুশোচনা বোধ করছেন না, কারণ কোনো দেশের সংকট মার্কিন সেনারা অনন্তকালের সহায়তা দেবে না। I know my decision will be criticized, but I would rather take all that criticism than pass this decision on to another president of the United States, yet another one, a fifth one, because it's the right one, it's the right decision for our people, the right one for our brave service members who risk their lives serving our nation. And it's the right one for America. আফগানিস্তানে অবশিষ্ট মার্কিন ও মার্কিন সমর্থকদের নিরাপদে ফিরিয়ে আনাই এখন তার মূল লক্ষ্য বলে জানান বাইডেন। Brave Americans serving in harm's way. আফগানিস্তান ইস্যুতে পুরো বিশ্ব এখন অনেকটাই বিভক্ত। উত্তপ্ত হচ্ছে বিশ্ব রাজনীতি, আর তারই প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র সত্যিকারভাবে কি পদক্ষেপ নিতে যাচ্ছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। করোনা প্রসঙ্গ। 3 মাসের মধ্যে দেশে উৎপাদন হতে যাচ্ছে সিনোফার্মের টিকা। মাসে উৎপাদন হবে 4 কোটি ডোজ। গতকাল বিকেলে রাজধানীতে সই হয় বাংলাদেশ ও চীনের সমঝোতা চুক্তি। তবে এখনও নির্ধারণ হয়নি দেশে উৎপাদিত সিনোফার্মের টিকার দাম।
আলোচনার মাধ্যমে তা ঠিক হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমদানির তুলনায় কম দামে পাওয়া যাবে দেশে উৎপাদিত টিকা, এমনটাই আশাবাদ স্বাস্থ্যমন্ত্রীর। কয়েক মাস ধরে আলোচনায় থাকার পর অবশেষে সই হলো বাংলাদেশ চীন সমঝোতা চুক্তি। স্বাস্থ্য মন্ত্রণালয়, চীনা কোম্পানি সিনোফার্ম আর দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টার মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ফলে সুগম হলো দেশেই কোভিড টিকা উৎপাদনের পথ। চুক্তির আওতায় দেশে টিকার কাঁচামাল সরবরাহ করবে সিনোফার্ম, টিকা প্রস্তুত হবে ইনসেপ্টায়, যা কিনবে সরকার। এখনও দাম ঠিক না হলেও স্বাস্থ্যমন্ত্রীর আশা সাশ্রয়ী হবে আমদানি টিকার তুলনায়। লক্ষ্য 3 মাসের মধ্যে উৎপাদন শুরুর। সক্ষমতা আছে প্রতি মাসে 4 কোটি ডোজ তৈরির। সিনোফার্ম বাল্কে দিবে এবং ইনসেপ্টার ফিনিশ করবে। যদি 10 ডোজের প্রতি ভায়াল হয় তাহলে তারা প্রায় 4 কোটি ডোজ পার মান্থ বানাতে পারবে। ওনারা বলেছেন মাস 3 মধ্যে করতে পারবেন। যতটুকু আমাদের প্রয়োজন অতটুকু আমরা তাদেরকে অর্ডার দিব, তারা বানিয়ে দিবে। যখন এটা তৈরি হবে সবকিছু বিবেচনা করে একটা দাম আমরা নেগোশিয়েট করে ঠিক করে নিব। অবশ্যই আমরা মনে করি বাইরে থেকে আনার থেকে অবশ্যই এটা কম দাম পড়বে এবং তাড়াতাড়ি পাবো। কোভিড টিকার যৌথ উৎপাদন চুক্তি বাংলাদেশ চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যোগ করলো নতুন মাত্রা। মহামারী মোকাবেলায় সব রকম ভাবেই বাংলাদেশের পাশে থাকার কথা আবারও শোনালো চীন। কোভিড টিকা সহযোগিতার ক্ষেত্রে চীন বাংলাদেশের নির্ভরযোগ্য অংশীদার। আমরা বিশ্বাস করি মহামারীর বিরুদ্ধে আমাদের সহযোগিতা আরও শক্তিশালী হবে। আমরা বাংলাদেশ সহ বিভিন্ন উন্নয়নশীল দেশকে টিকা উৎপাদন সক্ষমতা বাড়াতে সহযোগিতা অব্যাহত রাখতে চাই। চলতি মাসে চীন থেকে আসছে সিনোফার্মের আরও 50 লাখ টিকা। এছাড়া সরকারিভাবেও দেশে টিকা তৈরিতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে মন্ত্রীদের আশা আগামীতে টিকা রফতানিতেও সক্ষম হবে বাংলাদেশ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহে থামছে না করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল, বাড়ছে সংক্রমণের সংখ্যাও। আইসিইউতে সিট খালি নেই। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। হারুন। ময়মনসিংহ মেডিকেলে করোনা আক্রান্তদের ভর্তির সংখ্যা কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা কিন্তু কমছে না। প্রতিদিনই মৃত্যুর সংখ্যা আছেই। অর্থাৎ গতকালও গত 24 ঘন্টায় গতকাল আমরা যে হিসাব পেয়েছিলাম সেখানে 13 জনের মৃত্যু হয়েছে যারা করোনা আক্রান্ত এবং করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। তবে ভর্তিকৃত রোগীর সংখ্যা কিন্তু বেশ কমেছে। অর্থাৎ এখানে কোভিড ইউনিট যে শুরু হয়েছিল 210 শয্যা দিয়ে, সেটি পরবর্তীতে রোগীর চাহিদাকে মাথায় রেখে 402 শয্যায় করা হয়। বর্তমানে গতকাল পর্যন্ত আমাদের যে হিসাব আছে, যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যে হিসাব পেয়েছি সেটি হচ্ছে যে 363টি শয্যায় রোগী আছে এবং বাকি শয্যাগুলো খালি আছে। তবে সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে এখনও রয়েছে, সেটি হচ্ছে আইসিইউ সংকট। অর্থাৎ আইসিইউর যে 22টি বেড ছিল সেই 22টি বেডে আসলে কোনোভাবেই সংকলন হচ্ছে না রোগীদের। অর্থাৎ এখন রোগীর সংখ্যা ভর্তিকৃত কম থাকলেও যারাই ভর্তি হচ্ছেন তারা কিন্তু মুমূর্ষু অবস্থা বা জটিল অবস্থা নিয়েই ভর্তি হচ্ছেন, যার কারণে এই রোগীগুলোর আইসিইউ সুবিধা দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু আইসিইউ সংকটের কারণে ঠিক সেভাবে সেবা দেওয়া যাচ্ছে না। 22টি আইসিইউর এখন পর্যন্ত 22টি আইসিইউ পরিপূর্ণ আছে বলে আমরা জানতে পেরেছি। তবে চিকিৎসকরা যেটি বলছেন সেটি হচ্ছে এই 22টি আইসিইউর বাইরেও আরও বেশ কিছু শয্যা রয়েছে যেগুলো আইসিইউ সমমানের এবং সেগুলোতে তারা হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে রোগীদের যে অক্সিজেন সরবরাহ সেই অক্সিজেন সরবরাহ তারা করে থাকেন। আরেকটি বিষয় হচ্ছে যে কিছুদিন আগে আমরা যেমন দেখেছিলাম যে অক্সিজেনের সংকট ছিল, যখন প্রচুর রোগী ছিল শয্যার বাইরে বারান্দা এবং মেঝেতে যখন রোগী ছিল তখন কিন্তু অক্সিজেনের সংকট ছিল এবং সিলিন্ডারের অক্সিজেন মাঝে মধ্যেই সংকট দেখা দিত। কিন্তু এই সংকটটি এখন কেটে গেছে, রোগীর সংখ্যাও কমেছে এবং অক্সিজেনের সরবরাহের যে চেইন সেটিও বেশ সমৃদ্ধ হয়েছে, যার কারণে এখন আর সেই সমস্যাটি নেই। তবে আক্রান্ত কিন্তু বাড়ছে, তবে সেই আক্রান্তর সংখ্যাও আগের চেয়ে কিছুটা কমে এসেছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। ময়মনসিংহে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। সকালের সময় আরও থাকছে, নাটোরে সরকারিভাবে চাল কেনা নিয়ে 9/6 বন্ধ হয়ে যাওয়া মিল থেকেও ক্রয় দেখিয়েছে খাদ্য বিভাগ। অস্তিত্ব মেলেনি তালিকায় থাকা 25টি চাল কলের।
ডিগ্রি পাস ফয়সাল মোবারক কাজ করতেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের। কথিত এক রসায়নবিদকে সঙ্গে নিয়ে নিজেই একসময় তৈরি করেন নকল ওষুধ তৈরির কারখানা, যেখানে নিম্নমানের উপাদান দিয়ে তৈরি করা হতো সব ধরনের ওষুধ। উৎপাদিত ওষুধ রাজধানীর মিটফোর্ড হয়ে ছড়িয়ে পড়ত সারা দেশে। রাজধানী ও কয়েকটি জেলায় অভিযান চালিয়ে চক্রের ৮ সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে দেশ জুড়ে এরকম চক্র আছে কয়েকটি। বুলবুল রেজার রিপোর্ট। গ্যাস্ট্রিক থেকে শুরু করে জীবন রক্ষাকারী সব ওষুধের সমাহার। প্যাকেট দেখে কারো বোঝার উপায় নেই, সবই নকল। করোনা মহামারীর মধ্যেই দেশে একটি চক্র নকল ওষুধ তৈরি ও বাজারজাত করছে এমন তথ্য ছিল গোয়েন্দাদের কাছে। ঢাকা, সাভার ও পিরোজপুরে অভিযান চালিয়ে এই চক্রের ৮ সদস্যকে গ্রেফতারের পর সন্ধান মিলেছে নকল ওষুধ তৈরির কারখানার। অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটা, ময়দা, সুজির মিশ্রণ আর নিম্নমানের উপাদান দিয়ে তৈরি নকল ওষুধ তৈরির এই চক্রটির নেটওয়ার্ক সারা দেশে বিস্তৃত। তাদের কারখানায় উৎপাদিত ওষুধ সারা দেশে ছড়িয়ে দিতে চক্রের সদস্যরা ব্যবহার করত বিভিন্ন কুরিয়ার সার্ভিস। চক্রটির মূল হোতা ফয়সাল মোবারক, যিনি একসময় ডায়াগনস্টিক সেন্টারের পাশাপাশি কাজ করতেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে। আতিয়ার নামে এক রসায়নবিদের সঙ্গে পরিচয়ের পর নকল ওষুধ তৈরির বিষয়টি তার মাথায় আসে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে আতিয়ার বিভিন্ন ফর্মুলা দিতেন ফয়সালকে। কেমিক্যাল সরবরাহের দায়িত্বে ছিল মুহিব। নকল ওষুধে মোড়ক লাগাতেন নাইম, নাসির, ওয়াহিদ, রবিন, ফয়সাল, ইব্রাহিম ও মামুন পাইকারি ক্রেতা। তাদের হাত ধরেই মিটফোর্ড হয়ে তা ছড়িয়ে পড়ত সারা দেশে। এই ধরনের কার্যক্রম একটি বলা হয় যে হত্যাকাণ্ডের চেয়েও কম না। তো এই ধরনের চক্রের বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। ভুয়া ওষুধ বানিয়ে এগুলি যদি বিক্রি করে আমাদের কঠোর অবস্থান থাকবে তাদের বিরুদ্ধে। দয়া করে এই কাজগুলি করবেন না। জেনেশুনে যেসব দোকানদার এসব নকল ওষুধ বিক্রি করছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। এটা হচ্ছে একটি চক্র, এরকম চক্র অনেকেই থাকতে পারে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এছাড়া চাল প্রদানকারী 411টি চালকলের মধ্যে সময় সংবাদের অনুসন্ধানে 3টি উপজেলায় 25টি চালকলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। চালকল মালিক সমিতির অভিযোগ, খাদ্য বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় সিন্ডিকেটের হাতে জিম্মি তারা। জেলা প্রশাসক জানান, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খাদ্য অধিদপ্তরে সুপারিশ করা হবে। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য, ছবিতে রিপোর্ট। 2020 সালের 25শে আগস্ট নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া এলাকার এটিএম জালাল দীর্ঘদিন অসুস্থ থাকায় মৃত্যুর 8 বছর আগেই তার চালকলটি বন্ধ করে দেন। ভৌতিকভাবে মৃত্যুর পরও চলতি বছর খাদ্য অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ হয়ে নাটোর সদর উপজেলা খাদ্য গুদামে 16.560 মেট্রিক টন চাল সরবরাহ করেছেন। মৃত ব্যক্তি কিভাবে এইবার সেই মিলের সাথে কন্ট্রাক্ট হয়, যে কিভাবে সে চুক্তিবদ্ধ হয়। মৃত ব্যক্তির কাছ থেকে চাল কেনার বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা পরস্পরের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। চাল লেসি চুক্তিতে যারা দেশে মিলা কিনে লেছে তারা বিল লেছে তারই। এখন কোনটা কোন মিলা আর কোনটার এখানে চাউলটা এসে এটা আমি জানি না, এটা আমি দেখব। চলতি বছরের 9 মে থেকে জেলা 7টি উপজেলার 411টি হাস্কিং, সেমি অটো ও অটো চাল কল থেকে সরকারিভাবে চাল সংগ্রহ শুরু হয়। সময় সংবাদের অনুসন্ধানে নাটোর সদর উপজেলা, সিংড়া ও গুরুদাসপুর উপজেলার 25টি হাস্কিং চাল কলের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অথচ এই চালকলগুলো থেকে প্রায় 250 মেট্রিক টন চাল কিনেছে খাদ্য বিভাগ। এছাড়া নলডাঙ্গা উপজেলার অটো চালকল খান রাইস প্রসেসিং প্ল্যান্ট কার্যক্রম শুরু না হলেও এই চালকল থেকে 104 মেট্রিক টন চাল কিনেছে খাদ্য বিভাগ। এদিকে চালকল মালিক সমিতির সভাপতি অভিযোগ করেছেন, সদর উপজেলা খাদ্য গুদাম একটি প্রভাবশালী পরিবারের সিন্ডিকেটের কাছে জিম্মি। নামানোর কথা বিনা পয়সায় সরকারি খরচে সেই চাউলের বস্তা নামাইতে 5 টাকা করে নেওয়া হয় এবং প্রত্যেক বস্তা ধানে 10 টাকা নেওয়া হয়। নাটোরের প্রভাবশালী পরিবার এবং এই পরিবারের একজন ভাই তিনি এইগুলো নিয়ন্ত্রণ করছেন। আর চাল সংগ্রহের অনিয়মগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে খাদ্য অধিদপ্তরকে সুপারিশ করবেন বলে জানান জেলা প্রশাসক। আশা করি এই বিষয়টি খাদ্য বিভাগ অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন এবং যারা এই ধরনের চুক্তি করেছেন যথোপযুক্ত তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। চলতি বছর 31শে আগস্ট পর্যন্ত নাটোর জেলায় 22,000 মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এ পর্যন্ত প্রায় 19,000 মেট্রিক টন চাল কেনা হয়েছে। সময় সংবাদ। বান্দরবানের রুমা উপজেলায় রাস্তা ছাড়াই পাহাড়ের পাদদেশে প্রায় 4.25 কোটি টাকা ব্যয়ে একটি গার্ডার ব্রিজ নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
সড়ক না থাকায় স্থানীয়দের কোনো কাজেই আসছে না ব্রিজটি। এলাকাবাসী ও জনপ্রতিনিধির অভিযোগ, তাদের সাথে কথা না বলে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। বান্দরবান থেকে এনা জাকিরের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বান্দরবানের রোমা সদর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে দুর্গম পলিকাপাড়া। এখানকার পাহাড়ের পাদদেশে 68 মিটার দীর্ঘ একটি গার্ডার ব্রিজ নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি। দুর্গম গালেঙ্গা ইউনিয়নে যাওয়ার জন্য ব্রিজটি নির্মাণ করা হলেও ব্রিজের শেষ প্রান্তে বিশাল পাহাড় ও যাতায়াতের রাস্তা না থাকায় স্থানীয়দের চলাচলে কোনো কাজে আসছে না। এই ব্রিজটা এখন পর্যন্ত অকেজো বা অপচয় হয়ে গেছে। ওই পাহাড়টি কেটে যদি চলে যায়, ওই পাহাড় যে জমি পাহাড়গুলো সব ভেঙে ভেঙে চলে যাবে। ব্রিজটা বানানোর জন্য, রাস্তা বানানোর জন্য এই পাহাড়টা যদি কেটে ফেলে তাহলে আমাদের পরিবেশ নষ্ট হবে। রোড টোড হলে তো অবশ্য কাজে আসবে। এখন পাহাড়ের মধ্যে কিভাবে এটা কি কাজ করবে, কি কাজে আসবে? এদিকে পাহাড়ের পাদদেশে এত টাকা খরচ করে ব্রিজ নির্মাণ ও পাহাড় কেটে রাস্তা করার চেয়ে সড়ক পথে রাস্তার উন্নয়ন কাজ করলে এলাকার মানুষ বেশি সুফল পেত বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। তো টিলার মধ্যে লাগাইছে, মানে যদি টিলার যদি না লাগাইতো তাহলে রাস্তা তো অন্য লেনে যদি নিয়ে যেত তাহলে রাস্তা অবশ্য ক্লিয়ার হয়ে যেত। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দাবি, ভবিষ্যতে রাস্তা করার পরিকল্পনা থেকেই ব্রিজটি করা হয়েছে। এদিকে 40 মিটার করছে আমরা পিসি গার্ডার, 28 মিটারটা করছে আমরা স্ল্যাব ডিজাইন, কারণ পিসি গার্ডার বাঁকানো যায় না, তো এই জন্য স্ল্যাব ডিজাইন করে দিয়েছি। করে মাথাটা বাঁকায় আমরা পাহাড়ের পাদদেশে লাগাই দিয়েছি। এলজিইডির তথ্য মতে 2017 সালে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 4 কোটি 14 লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স। 2019 সালে কাজটি সমাপ্ত করার কথা থাকলেও চলতি বছরের মার্চ মাসে কাজটি শেষ করে বুঝিয়ে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। মাদারীপুরে হস্তান্তরের 2 বছরেও চালু হয়নি 100 থেকে 250 শয্যায় উন্নীত আধুনিক জেলা সদর হাসপাতালটি। এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ও ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। সিভিল সার্জন বলছেন, একাধিক মন্ত্রণালয় জড়িত থাকায় চালু হতে দেরি হচ্ছে। আর স্থানীয় সংসদ সদস্যের দাবি, বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য, শাহাদাত আকুনের ছবিতে রিপোর্ট। উন্নত চিকিৎসার জন্য 30 কোটি টাকা ব্যয়ে 100 থেকে 250 শয্যায় উন্নীত করা হয় মাদারীপুর জেলা সদর হাসপাতালটি। 2019 সালের 17 নভেম্বর ঠিকাদারের কাছ থেকে হাসপাতালটি বুঝে নিয়ে গণপূর্ত বিভাগ জেলার স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে। প্রায় 2 বছর পেরিয়ে গেলেও আজও পুরো চালু করা সম্ভব হয়নি আধুনিক হাসপাতালটি। সুস্থ হয়ে পড়ি তাহলে আমাদের ফরিদপুর নিয়ে যায়। হসপিটাল যেহেতু দিছে আমরা সেবা পাইতেছি না, প্রশাসনিক জটিলতার কারণে তারা চালু করতেছে না। অস্বাভাবিক রোগীর চাপে মেঝেতেও দেওয়া হয় চিকিৎসা। এছাড়া আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার কারণে প্রতিদিনই অনেক রোগীকে পাঠানো হয় বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে। এতে আর্থিক সহ নানা রকম ভোগান্তিতে পড়েন রোগীরা। ডাক্তার নাই, সিস্টার দেয় তাই কোনো বড় ডাক্তার আসেনি। আমরা বরঞ্চ বড় ডাক্তার ওই সাইডের ইডিয়ারে হ্যাঁ দেখাইছি, বলতেন হ্যাঁ বলছে যে ভর্তি থাকে। মেডিকেল কলেজ বা অন্য বড় কোনো হাসপাতাল না থাকার কারণে আমাদের এখানে অন্য বিভিন্ন ধরনের উন্নত সেবা থেকে রোগীরা বঞ্চিত হয়। সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালটি চালুর ক্ষেত্রে একাধিক মন্ত্রণালয় যুক্ত থাকায় দেরি হলেও চলছে নানামুখী কার্যক্রম। 7-8টা মন্ত্রণালয় দেখাশোনা করে এবং সেই কাজটা কিন্তু এখন চলমান। তবে আমরা আশা করি যে খুব দ্রুততম সময় কিন্তু আমাদের কিন্তু 5 দিন হয়ে গেলে কিন্তু আমরা লোকবল পাবো। একটু সময় সাপেক্ষ ব্যাপার। জনবলগুলো আসলে জনপ্রশাসন, অর্থ মন্ত্রণালয় সহ কয়েকটা মন্ত্রণালয় কিন্তু এর সঙ্গে জড়িত। এটা এমন হতো যদি যে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় সে জনবল সৃষ্টি করে দিতে পারবে, তা না। প্রক্রিয়াটা একটু প্রলম্বিত। জেলার 59টি ইউনিয়নের 13.5 লাখ মানুষ উন্নত চিকিৎসার জন্য এই হাসপাতালটির উপর নির্ভরশীল। গড়ে প্রতিদিন 5 শতাধিক রোগী এখানে চিকিৎসা সেবা নিতে আসেন। সময় সংবাদ, মাদারীপুর। শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হাইতি, সেখানে সৃষ্টি হয়েছে মানবিক বিপর্যয়ের। মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে সংখ্যা দাঁড়িয়েছে 1419 জনে। আহত হয়ে কাতরাচ্ছেন 5,500-এর বেশি মানুষ। বিধ্বস্ত হয়েছে 13,500 ঘরবাড়ি। আশ্রয়হীন হয়ে পড়েছেন 30,000-এর বেশি মানুষ। রাত কাটছে খোলা আকাশের নিচে। হাইতি যেন এখন ধ্বংসস্তূপের দেশ। শনিবারের শক্তিশালী ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ধ্বংসস্তূপের মধ্যেই তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে মিলছে শুধু মরদেহই, প্রাণের দেখা আর মিলছে না।
প্রাণে বাঁচতে পেরেছি, এটি আপাতত সৌভাগ্য। যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম তাতে বেঁচে থাকার কথা নয়। অনেকেই নিখোঁজ আছেন, জানি না তারা প্রাণে বেঁচে আছেন কিনা। 7.2 মাত্রার ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে বসতবাড়ি, গির্জা ও স্কুল। জানা গেছে 13,500 স্থাপনা ক্ষতিগ্রস্ত। সব হাসপাতালই রোগীতে ভরে গেছে, সেখানে প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ প্রয়োজন। গত মাসে প্রেসিডেন্টকে হত্যার পর রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নতুন করে আবার এই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ল দরিদ্র এ দেশটি। হাইতির দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে লি কায়ে শহরের আশপাশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সেন্ট লুই ডু সুট শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। তবে কম্পন প্রায় 125 কিলোমিটার দূরের জনবহুল রাজধানী পোর্ট আ প্রিন্স এবং প্রতিবেশী দেশগুলোতেও অনুভূত হয়েছে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। আয়ারল্যান্ডে করোনার চতুর্থ ঢেউয়ে দিন যতই যাচ্ছে ততই আক্রান্তের হার বেড়েই চলেছে। এতে করে আগামী দিনগুলো নিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডের জুলাই মাসেও প্রতিদিন গড় আক্রান্ত 1000-এর বেশি ছিল না, সেখানে আগস্টে প্রতিদিন গড় আক্রান্ত 2000 ছুঁই। দ্রুত আক্রান্তের হার বেড়ে যাওয়ায় আগামী দিনগুলো নিয়ে শঙ্কিত বাংলাদেশিরা। এভাবে চলতে থাকলে আবারও লকডাউনের ভাবনায় চিন্তিত তারা। নতুন করে আক্রান্তের হার বেড়ে যাওয়ার হয়তো কাজ করছে। শেষ কিছুদিন যাবত যেভাবে আক্রান্ত হচ্ছে, এটি আমাদের জন্য কোনো ভালো খবর নয়। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা আবার লকডাউনের কবলে পড়তে পারি, যেটা আমাদের কারোরই কাম্য নয়। মূলত গ্রীষ্মকালীন ছুটিতে মানুষের ঘোরাফেরা আর ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা থাকায় সংক্রমণ আবারও বেড়েছে বলে মনে করেন প্রবাসীরা। ভেবেছিলাম আমরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যাব, কিন্তু যেভাবে কোভিডে আক্রান্ত হচ্ছে এতে করে এটি দীর্ঘায়িত হবে বলে মনে হচ্ছে। একদিকে গ্রীষ্মকালীন ছুটিতে সবাই বাইরে ঘুরে বেড়া, আরেক দিক দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা, এসব কারণেই সংক্রমণ হচ্ছে বলে মনে হয়। এদিকে করোনার চতুর্থ ঢেউয়ে 16 থেকে 29 বছরের ছেলেমেয়েরাই বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের বায়োবাবল সহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আজ আসছে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল। অস্ট্রেলিয়ার তুলনায় কিছুটা নমনীয় হলেও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বেশ সতর্ক কিউইরাও। বায়োবাবল প্রোটোকলের জন্যই বিকেএসপির প্রস্তুতি ম্যাচ খেলবে না তারা। এদিকে এই সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল 4টায়। নিউজিল্যান্ডের দর্শকদের কথা মাথায় রেখেই এই সিরিজে ম্যাচ শুরুর সময় এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। যে কোনো সফরের আগে পর্যবেক্ষক দল পাঠানো এশিয়ার বাইরের দেশগুলোর রীতি। আগে নিরাপত্তা পর্যবেক্ষণই ছিল তাদের মূল কাজ, এখন প্রাধান্য পায় বায়োবাবল পরিবেশ। সম্প্রতি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে প্রতিনিধি দলের অতি সতর্কতা দেখা গেছে। একই পথে হাঁটতে যাচ্ছে নিউজিল্যান্ডও। সিরিজের বায়োবাবলের জন্য বিসিবির আয়োজন দেখতে ঢাকায় পা রেখে 3 দিন কোয়ারেন্টাইনে থাকবে কিউই প্রতিনিধি দল। যদিও অজিদের মতো অত চাহিদা নেই তাদের, তাই প্রোটোকলে কিছুটা পরিবর্তন আসতে যাচ্ছে। অস্ট্রেলিয়া টিম একটা চার্টার ফ্লাইটে এসেছিল এবং বর্তমানে নিউজিল্যান্ড টিমের যে প্ল্যান রয়েছে তারা কমার্শিয়াল ফ্লাইটে আসবে। সো সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন তো আসবেই। অস্ট্রেলিয়ার যে প্রসিডিওরগুলো ফলো করে এয়ারপোর্ট থেকে এসছে সেটার মতো হবে না, যেহেতু ব্যাক টু ব্যাক সিরিজ হচ্ছে এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অলমোস্ট যেহেতু খুব ক্লোজলি তারা কাজ করে এবং সেক্ষেত্রে তাদেরও রিকোয়ারমেন্ট হচ্ছে যে অস্ট্রেলিয়াকে যে ধরনের বায়োবাবল এনভায়রনমেন্ট দেওয়া হয়েছিল সেটা দেওয়ার ব্যাপারে তারা আমাদের বারবার বলছেন। অস্ট্রেলিয়া সিরিজে বিসিবির বায়োবাবল ব্যবস্থাপনা আত্মবিশ্বাস যোগাচ্ছে নতুন অতিথিদেরও। তবুও বাংলাদেশের করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিতে চাইছে না তারা, তাই বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচও বাতিল করতে হয়েছে। যেহেতু এডিশনাল বায়োবাবলের একটা বিষয় রয়েছে, আর একটা ভেন্যুতে করলে সেখানেও একটা বায়োবাবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, সো এই বিষয়গুলোকে তারা একটু ডিসকারেজ করছে। এদিকে বাংলাদেশের বিপক্ষে
সদ্য সমাপ্ত সিরিজের কোনো খেলা অস্ট্রেলিয়ায় সম্প্রচারিত না হওয়ায় সেদেশের দর্শকরা ম্যাচ দেখতে পারেননি। তবে নিউজিল্যান্ডের দর্শকদের ক্ষেত্রে সেটা হচ্ছে না, বরং তাদের খেলা দেখার সুযোগ করে দিতেই ম্যাচ শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে। যেহেতু নিউজিল্যান্ডের সাথে আমাদের একটা টাইম ডিফারেন্স রয়েছে এবং নিউজিল্যান্ডের ভিউয়ারশিপের একটা ব্যাপার রয়েছে, সবকিছু বিবেচনা করে আমরা টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করেছি। আমরা সম্ভবত 4টার দিকে খেলা শুরু করার আমাদের পরিকল্পনা রয়েছে। 5 ম্যাচ সিরিজ সামনে রেখে অনুশীলনে নেমে পড়েছেন অস্ট্রেলিয়া সিরিজে না খেলা মুশফিক ও লিটন। সঙ্গী হিসেবে পেয়েছেন সৌম্য ও শামীমকে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নিজেদের মধ্যে সিরিজ খেলতে আজ চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ এ দল ও বিসিবির হাই পারফরমেন্স ইউনিট। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে বিসিবির নির্বাচক প্যানেল। চট্টগ্রামে বাংলাদেশ এ দল ও বিসিবির হাই পারফরমেন্স ইউনিটের মধ্যে সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুটি দল 3টি ওয়ানডে ও দুটি 4 দিনের অনুশীলন ম্যাচ খেলবে। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে আগামী 2, 4 ও 6 সেপ্টেম্বর 3টি ওয়ানডে এবং 4 দিনের ম্যাচ শুরু হবে 9 সেপ্টেম্বর থেকে। সিরিজের আগে অনুশীলন ক্যাম্পে স্কিল ও ফিটনেস নিয়ে কাজ করবে ক্রিকেটাররা। এরই মধ্যে 18 সদস্যের এ দল চূড়ান্ত করেছে বিসিবি। আর দুদিন আগে 22 সদস্যের হাই পারফরমেন্স স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেক। কাবুল ছাড়া ঠেকাতে বিমানবন্দরের পথ ঘিরে রেখেছে তালেবান। আফগানিস্তানের ঘানি টেনে যেতে পারে না যুক্তরাষ্ট্র, বললেন। ময়দার সুজি দিয়ে নকল ওষুধ বানিয়ে কুরিয়ার সার্ভিসে পাঠানো হতো সারা দেশে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সহ 8 জন গ্রেফতার। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।